আহির চোখ, মুখে কোনো কথা নেই, শুধু চোখ দুটো যেন আকাশের দিকে তাকিয়ে কিছু খুঁজে বেড়াচ্ছে। খানিকক্ষণ পরে বলল, এই গ্রামটা অনেক সুন্দর, তাই না? নুহা একটু অবাক হলেও ধীরে মাথা নেড়ে বলল, হুম, খুবই সুন্দর। শহরে হাঁপিয়ে উঠেছিলাম, এখানে এসে যেন প্রাণ ফিরে পেয়েছি। আহির হালকা হেসে বলল, তাহলে চলো, এখানে একটা ছোট্ট বাড়ি বানিয়ে ফেলে। আমি মতিন দাদুর মতো মাঠে কাজ করব, তুমি রান্নাঘরে থাকবে, আমার জন্য অপেক্ষা করবে। এই জীবনে যে আর কি চাও বলো? নুহা হেসে বলল, তা মন্দ শোনা না, তবে বারবার থাকার বদলে বরং বছরে একবার করে আসা যাক, ওইটাই বেশি আনন্দ হবে। আপনার পরিবার আছে, তাদের সাথে স্বার্থপরের মতো আচরণ আপনি করতে পারলেও আমি পারবো না। আমি ওদের ভীষণ ভালোবাসি। আর আপনি আপনি কি মাঠে কাজ করতে একদমই মানাবে না? আচ্ছা, একটা সত্যি কথা বলবেন, কি ভালোবাসেন আমায়? সন্দেহ আছে? নুহা নিঃশ্বাস ফেলে বলল, তাহলে এখান থেকে ঢাকা ফিরে বিয়ে করবেন আমায়? আহির থমকে গেল, বুঝে ওঠার চেষ্টা করলো এই মেয়ের মাথায় চলছেটা কি। নুহার ব্যবহার কেমন আজব লাগছে তার কাছে। কোনোভাবে কি নুহা আহিরকে বিশ্বাস করতে পারছে না? এই মেয়ের পক্ষে সবই সম্ভব। সারাক্ষণ তো আহিরকে বেকার, স্বার্থপর, আরও না জানি কি কি বলেই ভূষিত করে। আহির একটু হেসে বলল, এত তারা কিসের ম্যাডাম? আমার বুড়ো হওয়ার ভয় পাচ্ছ নাকি? আমি সিরিয়াস ডাক্তার। আপনি বারবার নিজেকে বুড়ো বলে কি প্রমাণ করতে চান? দাঁড়িয়ে থেকে আমাকে বিয়ে দিয়ে দায়িত্ব সেরে ফেলবেন? আপনার বয়স এতই বেশি হয়ে গেছে। আহির একটু হেসে বলল, ওকে, সিরিয়াস। তাহলে চলো এখন বিয়ে করে ফেলি। আমি দাদি দাদুকে বলছি, চলো। নুহা ভ্রু কুঁচকে তাকালো। আমি তো বললাম আমি সিরিয়াস। আহির কিছুক্ষণ নুহার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছো? তোমার কি মনে হয় আমি তোমার সাথে প্রেম প্রেম খেলা খেলতে আগ্রহী? তুমি কি ভাবছো আমি তোমাকে ঠকাবো? সিরিয়াসলি তোমার আমাকে ওই ধরনের ছেলে মনে হয়? নুহা মাথা নাড়িয়ে বলল, না তো। তবে আপনার আমাকে বিয়ে করতে সমস্যা কোথায় বলুন তো? ওই হেনা নাকি? আহির আর বলতে দিল না, এক হাতে নুহার মুখ চেপে ধরল, কণ্ঠ ভার করে বলল, বিয়ে করলে তোমাকে করব, এক্ষুনি বললে এক্ষুনি করব। নুহা তাকালো আহিরের দিকে, নিজের ভেতরে দুর্বলতাটাকে চাপা দিতেই ঠোঁটে টেনে আনলো এক টুকরো হাসি। এত নাটকের দরকার নেই ডাক্তার। আর একবার ভেবে দেখতে পারেন, আমি কিন্তু খুবই বিরক্তকর বউ হব। আহির মৃদু হেসে বলল, আর আমি খুব জেদি স্বামী হব। ঠিক তখনই ভেতরে রাহিলা বেগমের কণ্ঠ ভেসে এলো। সন্ধ্যা হয়ে আসছে, তিনি পুকুর পাড়ে না থেকে বাড়ির ভিতরে যেতে বললেন। নুহা ধীরে আহিরের কাঁধ থেকে মাথা সরালেন, মৃদু স্বরে বলল, চলুন, দাদি ডাকছেন। আজকে রাতটা গ্রামে আমাদের শেষ রাত হবে। দূরের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে। নারকেল পাতার ফাঁক দিয়ে কমলা রঙের আলো মাটিতে ছড়িয়ে আছে। বাতাসে শিউলি ফুলের গন্ধ, মিষ্টি গন্ধ। উঠতে গিয়ে থমকে গেল নুহা। আহির হাত চেপে ধরে রেখেছে। নুহা ভ্রু কুঁচকে তাকাতেই আহির চোখ সরিয়ে নিল। পুকুরের স্থির জলে তাকিয়ে বলল, রাত হয়ে আসছে। নুহা একটু অবাক হয়ে বলল, হুম, সন্ধ্যার পরে তো রাতই হয়, তাই না? চলো এখনই বিয়েটা করে ফেলি। নুহা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আহিরের ঠোঁটে দুষ্টু হাসি। কোনো কথা না বলে নুহা উঠে দাঁড়ালো। পুকুরের ধারে হেলে থাকা কলস থেকে হাত ভিজিয়ে এক ঝটকা পানি ছড়ে দিল আহিরের দিকে। স্বপ্ন থেকে বাস্তবে আসুন ডাক্তার। পানি ঝরে পড়ল আহিরের শার্টে। চারপাশে ব্যাঙের ডাক ভেসে এলো। নুহা হালকা হাসি মুখে দৌড়ে চলে গেল বাড়ির ভেতরে। পায়ের নুপুরের টুংটাং শব্দ ধীরে মিলিয়ে গেল সন্ধ্যার কারো নীলের ভেতরে। পরের দিন সকালবেলা রাহিলা আর মতিনকে বিদায় দিয়ে নুহা আর আহির ঢাকার পথে রওনা দিল। ঢাকায় পৌঁছাতেই আহিরকে ঘিরে সবাই যেন প্রাণ ফিরে পেল। পরের দিন ক্লাস শেষে নুহা যখন ভার্সিটির গেট পেরিয়ে বাইরে এলো, হঠাৎই থমকে গেল। রাস্তার ধারে কালো বাইকের পাশে দাঁড়িয়ে আছে আহির, হাতে হেলমেট, মুখে হাসি। নুহা এগিয়ে গিয়ে অবাক গলায় পড়ল, আপনি এখানে কি করছেন? আহির হেলমেট মাথায় তুলে দিয়ে বাইকে বসতে ইশারা করলো। আপাতত বেকার, তাই ভাবলাম এই সুযোগে একটু প্রেম প্রেম করা যাক। উঠে পড়ো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। নুহা বিরক্তির গলায় বলল, আপনি আসলেই হাসপাতালে যাবেন না ঠিক করেছেন? আমি তো বলেছি আপনাকে, বললাম আপনি। আহির তার কথা শেষ হতে দিল না, হালকা গম্ভীর কণ্ঠে বলল, প্লিজ নোহা, একই কথা বারবার শুনতে ভালো লাগছে না। মুহূর্তের মধ্যে নুহার বুকের ভেতরটা কেমন জানি ভারী হয়ে গেল। রাগ, অভিমান আর অদ্ভুত কষ্ট একসাথে এসে গলা আটকে দিল। তবুও কিছু বলল না। আহিরের গম্ভীরতা দেখে হঠাৎই চুপ করে গেল সে।
ধীরে বাইকে উঠে বসলো। আহির সত্যি হাসপাতালের কাজ পুরোপুরি ছেড়ে দিয়েছে। কিছুদিন হলো রোশনের অফিসে ছোটখাটো একটা চাকরি নিয়েছে। রোশন তার বাবার ব্যবসা এখন পুরোপুরি সামলায়। আহিরকে এই কাজটা দিতে খুব একটা আগ্রহী ছিলেন না। এমন ছোটখাটো একটা চাকরি করবে আহির, এটা মানতেই চাচ্ছিল না। কিন্তু শেষমেশ আহির জোরাজোরি করে রাজি করিয়েছে। আহির নিজের পক্ষে সব সময় খুশি থাকার ভান করলেও নুহা এবং বাড়ির সবাই জানে তার ভিতরে কতটা কষ্ট লুকিয়ে আছে। আজকাল আহিরকে একটু বেশি বিধ্বস্ত মনে হয়। সবসময় নিজেকে ব্যস্ত দেখাতে চায়, যেন কেউ তার সত্যিকারের অবস্থাটা টেরই না পায়। নুহার সঙ্গে দেখা হলে সে স্বাভাবিক থাকারই চেষ্টা করে, কিন্তু দেখা পাওয়াটাই যেন এখন বড় কঠিন হয়ে উঠেছে। অফিস থেকে ফেরার পরে আহির বাড়ির দরজায় প্রবেশ করতেই দেখল আরিফা বেগম গম্ভীর মুখে বসে আছেন। এখন প্রায় রোজই মা ছেলের ছোটখাটো ঝগড়া লেগেই থাকে। আজও এমনটাই হবে আহির ভেবেছিল। সাথে অনেক কিছু বলার মন ছিল আরিফার, কিন্তু আহিরের ক্লান্ত মুখ দেখেই চুপ করে রইলেন। আহিরও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, দ্রুত পা গুটিয়ে নিজের ঘরে ঢুকে পড়ল। হাতে থাকা কোটটা রেখে গলার বাঁধা টাইটা খুলল। শাড়ির বোতামের দিকে হাত বাড়াতেই ইতিমধ্যেই নুহা আলমারি খুলে বেরিয়ে এলো। তাড়াহুড়ো করে বলল, ওয়েট ওয়েট প্লিজ। আহির অবাক চোখে তাকিয়ে থাকলো, মুখটা গম্ভীর। নুহা খেয়াল করলো আহিরকে যেন আজ একটু বেশি গম্ভীর লাগছে। নুহার মুখে লাজবোধ মিশ্রিত একটা হাসি ফুটে উঠল। কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আহির হাত ধরে টেনে সামনের দিকে দাঁড় করালো। আচমকা এমন করাতেই নুহা ঘাবড়ে গেল। তা থেকে বেশি চমকালো আহিরের রাগান্বিত মুখ দেখে। এইটুকু ব্যাপারে যে আহির রাগ করবে তা এইটুকু নুহা জানে তাহলে? নুহা ভাবার মধ্যেই আহির বলল, আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়ে চুপে চুপে আমার ঘরে আসছো? আগে বলো, এসব করে কি প্রমাণ করতে চাও? কেন করেছো নুহা? নুহা যেন আকাশ থেকে পড়ে গেল। কখন ব্লক করেছে সেটা তো মনে করতে পারছে না, আর ব্লকই বা কেন করবে? উল্টো আহিরের কথা মনে করেই তো সেই ঘরেই চলে এসেছিল। কিন্তু আহিরের রাগ অস্থির করে তুলল নুহাকে। নুহা স্পষ্টভাবে বলল, আমি আপনাকে ব্লক করেছি? আহির পকেট থেকে ফোন বের করে নুহার সামনে ধরল। নুহার চোখ বড় হয়ে গেল। সত্যি ব্লক করা আছে। মনে পড়ল সকালের কথা। একটা কারণবশত সে আরশকে ফোন দিয়েছিল। হঠাৎ বুঝতে পারলো, মানে আরও সব দেখেছে আহিরের সাথে তার চ্যাটগুলো, কথাগুলো। ভাবতেই নুহার মুখ লাল হয়ে উঠল। নিজের উপরে রাগ হলো। কেন যে এত বড় বোকামি করলো? নুহার তো এসব খেয়ালই ছিল না। নুহাকে চুপ থাকতে দেখে আহির আরও জোরে বলল, কথা বলছো না কেন? আমি জিজ্ঞেস করছি নুহা, আমি আর ভালো লাগছি না? মনটা উঠে গেছে তোমার? নতুন কোনো প্রপোজাল পেয়েছো তোমার? নুহার চোখ ছলছল করতে লাগলো। বলল, আরুষ করেছে। আহির অবাক হয়ে পড়ল। এর মধ্যে আরশ কোথা থেকে আসলো? আচমকা পিছন থেকে আরুষের কণ্ঠ ভেসে এলো। ধরা পড়ে গেছো তোমরা? আহির চমকে নুহাকে ছেড়ে দিয়ে আরুষের দিকে তাকালো। আরুষ দরজায় দাঁড়িয়ে ভাবপূর্ণ ভঙ্গিতে বলল, মানছি আমার ভাইয়া বেস্ট, কিন্তু ইউ ডিজার্ভ বেটার নুহা। আহির অবাক হয়ে আরুষের দিকে তাকালো। নুহা হঠাৎ হেসে ফেলল। আহির ধমকে উঠল, হাসছো কেন ইডিয়েট? আর তুই এদিকে আয়, তোর বেটার আমি বের করছি। আরুষ একটু ভাবুক ভঙ্গিতে বলল, দেখো ভাইয়া, আমায় কিছু করলে আমি আমার আম্মুকে সব বলবো, যেটা বলতে এসেছিলাম। নুহার চাচু এসেছে, ওকে নিচে রেখেছে। আর নুহা, তোমার থেকে আমি এটা একদমই আশা করিনি। কথাগুলো বলে আরো স্বাভাবিকভাবে চলে গেল। আহির নুহার দিকে ক্রুদ্ধ চোখে তাকাতেই নুহা ও দ্রুত পায়ে বেরিয়ে গেল। নুহা নিচে নামতেই দেখে আশরাফ সাহেব সোফায় বসে আছেন। নুহাকে দেখে হেসে বললেন, এই তো আমার মা। নুহা একটু হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো চাচু? আশরাফ হাসি মুখে বললেন, ভালো। তুমি একটা কাজ করো মা, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে ফেলো, আমাদের এক্ষুনি ফিরে যেতে হবে। আরিফা বেগম অবাক হয়ে বললেন, সেটা কি ভাইজান? এখন তো রাত, আপনি এক্ষুনি ফিরবেন। নুহা তো অবশ্যই বলেছিল বাড়ি ফিরবে। আজকে রাত থেকে সকালে যাওয়া হবে না হয়? আশরাফ বললেন, আসলে বাড়িতে একটা জরুরি অনুষ্ঠান আছে, আর ভাইজানের করা হুকুম, মেয়েকে এক্ষুনি নিয়ে যেতে হবে। নুয়া, তুই জানিস তো তোর আব্বুকে দ্রুত রেডি হতে হবে। নুহা মাথা নেড়ে বলল, হুম। মাথাটা ভার হয়ে উঠল নুহার। ভেতরে ভেতরে অস্থিরতা ঘিরে ধরেছে তাকে। নিজের ঘরে না গিয়ে দ্রুত দৌড়ে গেল আহিরের ঘরে। আহির তখন ফোনে কথা বলছিল, হাতে মোবাইল ধরে দাঁড়িয়ে। নুহা হঠাৎ দৌড়ে এসে আহিরকে জড়িয়ে ধরলো। আহির কিছু বুঝে উঠতে পারেনি, থমকে গেল। মোবাইলটা হাতে ধরে থাকা থেকেই ছেড়ে দিল। কাপা হাতটা নুহার মাথায় রেখে বলল, এটা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়। শুনেছি নিচে তোমার চাচু এসছে, যদি এসে পড়ে
ভাবতে পারছো কতটা সারপ্রাইজ হবে? নুহা চোখের কোণ থেকে লুকোনো এক টুকরো অশ্রু মুছে ফেললো, আহিরকে ছেড়ে দিয়ে তাকালো, একটু হাসি ফোটালো মুখে। আসলে আমি বাড়ি ফিরে যাচ্ছি। আহির অবাক হয়ে বলল, কোনো সমস্যা? এমন ভাব করছে যেন শ্বশুরবাড়ি যাচ্ছ। তোমার তো খুশি হওয়া উচিত, এতদিন পর তোমার বাবার বাড়ি যাচ্ছ। নুহা হেসে উঠল। আপনি প্লিজ আর ঘর থেকে বের হবেন না। আমি চলে যাওয়ার পর বের হবেন। কথাটা বলে নুহা দ্রুত পায়ে ঘর ত্যাগ করলো। যাওয়ার আগে আরও একবার আহিরের দিকে তাকালো। আহির ফোনটা তুলছে। নুহার কেন যেন মনে হলো, আর যদি এই মানুষটার সাথে দেখা না হয়। সারা রাতে দীর্ঘ যাত্রার শেষে বেশ ভোর ভোরই নুহা পৌঁছালো রাসুলপুরে। রাসুলপুরের ফয়েজ ওয়ালিদের নাম সবার মুখে মুখে। পূর্বপুরুষেরা ছিলেন জমিদার, যদিও সেই ঐশ্বর্য এখন আর নেই। তবে দণ্ডায়মান সেই বিশাল তিনতলা বাড়ির গৌরব এখনো চোখেই লাগে। বৃহৎ লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল প্রশস্ত উঠান, যার চারপাশ ঘিরে মূল বাড়িটি দাঁড়িয়ে আছে। সময়ের সাথে সাথে পুরনো স্থাপত্য আধুনিকতার ছোঁয়া লেগেছে। আশরাফ সাহেবের সাথে ভেতরে ঢুকলেও নুহা বুঝতে পারল তাকে দেখে কারোর মুখে বিশেষ উচ্ছ্বাস নেই। এরই মধ্যে সিঁড়ি দিয়ে নওয়াজকে নামতে দেখে নুহার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই বাড়িতে চাচুর পরে যার স্নেহে সে সবচেয়ে বেশি নির্ভর করে সেই বড় ভাই নওয়াজ। নুহা এগিয়ে গিয়ে হাসি মুখে বলল, ভাইয়া কেমন আছো? কথা শেষ হবার আগেই আচমকে একটা তীক্ষ্ণ চড় পড়ল নুহার গালে। মুহূর্তেই সারা ঘর স্তব্ধ হয়ে গেল। সবাই হতভম্ব হয়ে এগিয়ে এলো। কেউ বিশ্বাস করতেই পারছে না কি হলো এটা। নওয়াজটি খুব সহজে নুহার গায়ে হাত তুলবে না, এটা তো শিওর। নওয়াজ গর্জে উঠল, খবরদার, যদি আমাকে ভাই বলে ডাকিস, কেমন আছিস জিজ্ঞেস করছিস, তুই কি আমাকে ভালো থাকতে দিয়েছিস? তোর থেকে এটা আশা করিনি নোহা। চোখের কোণ ভিজে ঝাপসা হয়ে এলো নুহার দৃষ্টি। কাপা গলায় বলল, তুমি এসব কি বলছো ভাইয়া? আমি কি করেছি? নওয়াজ বিদ্রুপে হাসল। তুই কি করেছিস সেটা তুই নিজেই জানিস বেয়াদব। তুই কি পড়াশোনা করার জন্য ঢাকা গিয়েছিলে, নাকি রাস্তার ছেলেদের সাথে প্রেম করে বেড়ানোর জন্য? তুই ভেবেছিস আমি কিছুই জানি না? তুই রাস্তায় ঘুরে বেড়াস, প্রেম করিস। আমাদের বংশের মান সম্মান একবারও মনে পড়েনি তোর? নির্লজ্জ মেয়ে, ইচ্ছে করছে। নওয়াজ আবারও হাত তুলতে গেলে আশরাফ সাহেব ঝট করে আটকালেন। কি করছিস নওয়াজ? বোনের গায়ে হাত তুলছিস? তোর কি বুদ্ধি সব হারিয়ে ফেলেছিস? ছোট মানুষ ভুল করেছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। নুয়া, তুই উপরে নিজের ঘরে যা। নওয়াজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ওকে আর লাই দিও না চাচ্ছু, কিছুটা দোষ কিন্তু তোমারও আছে। আমি বলেছিলাম ওকে আর পড়ানোর দরকার নেই, বিয়ে দিয়ে দাও। ও কি জানে না তুষারের সাথে ওর বিয়ে ঠিক করা আছে? তারপরেও ওয়ালি বংশের মেয়ে হয়ে এমন লজ্জাজনক কাজ করতে ওর বিবেকে বাঁধল না? আশরাফ নওয়াজের হাত চেপে ধরে শান্ত গলায় বললেন, আহা নওয়াজ, শান্ত হ। তুই কি চাস বিষয়টা সবার সামনে জানাজানি করতে? বললাম তো, ছোট মানুষ ভুল করে ফেলেছে। আসলেই ভুলটা আমার। আমি হয়তো ওকে ঠিকভাবে সামলাতে পারিনি, তবে ভুল শুধরানোর সময় এসেছে। তার উপর 3-4 দিনের মধ্যেই তো বাড়িতে বিয়ের অনুষ্ঠান। এই সময় অশান্তি ভালো নয়। আজ থেকে লোকজন আসতে শুরু করবে। তারপর নুহার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, নুয়া, তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম নে মা। ভাইয়ার উপর রাগ করিস না, বুঝতে তো পারছিস ভাইয়া রেগে আছে, মাথা ঠিক নেই। নুহা কিছু না বলে মাথা নিচু করল। বুকের ভেতরটা যেন পাথরের মতো ভার হয়ে আছে। এক মুহূর্ত আর দাঁড়াতে পারল না, দৌড়ে সিঁড়ি বেয়ে চলে গেল। তুষার আশরাফ সাহেবের ছেলে। বহু বছর আগে থেকেই ঠিক হয়ে আছে নুহা আর তুষারের বিয়ে। বিষয়টা নুহা সবসময়ই জানত। তুষারের প্রতি তার না আছে তীব্র ভালো লাগা, না তীব্র আছে অপছন্দ, শুধু একরকমের নির্লিপ্ত স্বীকৃতি। সে ভেবেছিল যখন সময় আসবে তখন হয়তো ভালো লাগাটাও ধীরে ধীরে চলে আসবে। এই এক কারণেই এতদিন ধরে অসংখ্য ভালো প্রস্তাব পাওয়ার পরেও নুহা কখনো সাহস করে কিছু গ্রহণ করেনি। কিন্তু আহিরের বেলায় সেই দৃঢ়তা কোথায় যেন হারিয়ে গেল। কেন হারালো? এ প্রশ্নই তাকে করে করে খাচ্ছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে আহিরের মুখ। নুহা চেষ্টা করছিল নিজেকে দূরে সরাতে, কিন্তু পারল না। কেন পারল না? বাড়ির লোকজন সব জেনে তাকে নিয়ে এসেছে, মানে তার আর কি ফেরা হবে? হঠাৎ মনে হলো ওই মানুষটার সাথে কি আর কখনো দেখা হবে না? বুকের ভেতরে শূন্যতা নেমে এলো। এক অচেনা ভয় ধীরে ধীরে জমাট বেঁধেছে ভেতরে। নুহাকে উদাসীন ভঙ্গিতে হাঁটতে দেখে চাচাতো বোন রিমি চমকে উঠল।
বলল, আপু, তুমি কখন এলে? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? নুহা থমকে দাঁড়িয়ে বলল, সকালে এসেছি। আচ্ছা, বাড়িতে কার বিয়ে হচ্ছে? ভাইয়ার? রিমি প্রথমে চোখ বড় করে চাইলো, তারপর ঠোঁটে টিপে হাসলো। অবাক হওয়ার ভঙ্গিতে বলল, হাই আল্লাহ, তুমি জানো না যার বিয়ে সেই আবার খবর রাখে না? পাড়া প্রতিবেশী সবাই জানে 3 দিন পর তুষার ভাইয়ের সাথে তোমার শুভ পরিণয়, আর তুমি নিজের বিয়ের কথা ভুলেই বসে আছো। এক মুহূর্তের জন্য নুহার ভেতরটা যেন হাওয়া শূন্য হয়ে গেল। কান পর্যন্ত রিমির হাসির শব্দ পৌঁছাতেও বুকের ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব করলো সে। নিজের বিয়ে এভাবে শুনতে হবে সে কল্পনাও করেনি। চোখের সামনে ঝাপসা হয়ে উঠল আহিরের মুখ। নুহা মাথা নিচু করে রিমিকে পাশ কাটিয়ে ছুটে চলে গেল। নিজের ঘরে ঢুকেই দরজাটা ভেজিয়ে দিল সে। দেয়ালের সাথে হেলে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। গলাটা এখনো জ্বলছে, কিন্তু সেই জ্বলার থেকে বুকের জ্বালার তীব্রতা যেন বেশি মনে হচ্ছে। মনে পড়ল ঢাকা থেকে আসার আগে আহিরের ঘরে শেষ দেখা। চোখের পানি আটকে রাখতে পারল না নুহা। ঠোঁট কামড়ে চেষ্টা করলো যেন কোনো শব্দ না বের হয়, কিন্তু বুকের ভেতরে চাপা কান্না হঠাৎ করে ভেঙে পড়ল। কণ্ঠ রোধ করে সে বিছানায় শুয়ে পড়ল। গধূলির আলোয় বাড়ি জমজমাট। উঠোনে টানানো হচ্ছে রঙিন বাতি, ফুলের মালা, অতিথির কোলাহল শুরু হয়ে গেছে। নুহা নিজের ঘরের জানালায় বসে পাশে দাঁড়িয়ে আছে, চোখ দূরে কোথাও আটকে। তার ভেতরে দগ্ধ শেষমেশ কি এই বিয়েটা মেনে নিতে হবে? এমন সময় হঠাৎই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বেকার ডাক্তার। বুকটা ধক করে উঠল নোহার। অস্থিরতা যেন তীব্র হয়ে উঠল। হঠাৎ মনে হলো কান্না চলে আসছে। ফোন ধরার আগেই কলটা কেটে গেল, আবারও বাজলো। কাপা হাতে রিসিভ করতে ওপাশ থেকে আহিরের কণ্ঠ। কি ব্যাপার বলো তো, খুব ব্যস্ত নাকি? গিয়ে অবধি একটা ফোন, টেক্সট কিছুই নেই। নোহা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আপনি কে বলুন তো, সে আমাকে বলা লাগবে? আহির দীর্ঘশ্বাস ফেলল। তাই তো, কিন্তু জানো আমার এখন একটা বিষয়ে ভীষণ আফসোস হচ্ছে। কোন বিষয়? সেদিন তুমি বলার সাথে সাথেই তোমাকে বিয়ে না করার জন্য। আচ্ছা, তুমি কি রেগে আছো? না তো। তোমার কণ্ঠ কেমন লাগছে? তখনকার আচরণের জন্য আমি খুবই দুঃখিত। মাথা ঠিক ছিল না, এমনিতে মাথা গরম ছিল, তার উপর মাথা ঠান্ডা করার জন্য তোমাকে ফোন দিতে গিয়ে উল্টো ব্লক দেখে আরো গরম হয়ে গেল। জানো কি না কি ভাবনা আমার মাথায় ঘুরতেছিল? যাই করো না কেন, তোমাকে ছাড়ছি না। একবার হ্যাঁ বলেছ মানে সারা জীবন ফেসে গেছো। এখন এই সামান্য ভুল ত্রুটি মার্জনা করো। নোহা হেসে বলল, আমি মোটেও আপনার উপর। কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ ফোনটা তার হাত থেকে কেউ কেড়ে নিল। চমকে পিছন দিকে তাকিয়ে দেখলো তুষার। তুষার ফোনের স্ক্রিনে তাকিয়ে মিউট করলো। ঠান্ডা গলায় বলল, এটা কে নুহা? বুকটা ধক করে উঠল নোহার। নোহা ছোটবেলা থেকেই তুষারকে ভয় পায়, রাগী, নিয়ন্ত্রণ পরায়ণ আর শাসন করার এক অদ্ভুত অভ্যাসের কারণে। একবার স্কুলে এক ছেলে তাকে গোলাপ দিয়েছিল, তুষার তার হাত ভেঙে দিয়েছিল। পরে বিচারও বসেছিল। নোহাকে চুপ থাকতে দেখে তুষার ধমকে উঠল। আমি জিজ্ঞেস করছি এটা কে, আসল নাম বল। নোহার গলা শুকিয়ে এলো, তবুও কাপা কণ্ঠে বলল, আহির। শোনা মাত্র তুষার ফোনটা প্রচন্ড জোরে দেয়ালে ছুঁড়ে মারল। ফোনটা ভেঙে মেঝেতে পড়লো। তুষার রাগের চোটে ঘাম ছেড়ে মতো একটা দীর্ঘশ্বাস ফেলে জোরে একটা ঘুষি বসালো দেয়ালে। নোহা আটকে উঠল। তুষার নির্লিপ্ত ভঙ্গিতে হাতটা পকেটে ঢুকিয়ে স্বাভাবিক হয়ে শান্ত কণ্ঠে বলল, শোন নুহা, একবার ভুল করছিস, মাফ করে দিয়েছে, কিন্তু এক ভুল বারবার আমি বরদাস্ত করব না। 3 দিন পর তুই আমার বউ হবি। বিয়ে মানে আনন্দ, নাচ গান। তুই কি চাস তার আগে এই ছেলেটার হঠাৎ মারা যাওয়ার খবর শুনে শোক পালন করতে? চুপচাপ রেডি হয়ে নিচে আয়, আমরা শপিংয়ে যাব। এই বলে তুষার ঘর থেকে বেরিয়ে গেল। নোহা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার দিকে আহির বাড়িতে ঢুকতেই দেখলো আরও সোফায় গম্ভীর মুখে বসে আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, তোর আবার কি হয়েছে? আরস মাথা না তুলে বলল, হয়েছে তোমার সর্বনাশ হয়ে গেছে। আহির ভ্রু কুচকে তাকালো। কি বলছিস, ঠিক করে বল। ঠিক তখনই পেছন থেকে আরিফা বেগমের কণ্ঠ। তুই নুহাকে ভালোবাসিস আহির? আচমকা প্রশ্নে আহির থমকে গেল। চোখে মুখে স্পষ্ট বিস্ময়। সে কেবল স্থির হয়ে আরসের দিকেই তাকাল। আরিফা বেগম আবারও প্রশ্ন ছুড়ে দিলেন, আমি কিছু জিজ্ঞেস করেছি আহির, উত্তর দে। নুহার 3 দিন পর বিয়ে, সেটা জানিস তুই? বিয়ের খবর শুনে আহির হতবাক হয়ে গেল। অবিশ্বাসের গলায় বলল, এসব তোমাকে কে বলেছে? আরিফা বেগম হাতের কাগজটা সামনে ধরলেন।
বিয়ের কার্ড দিয়ে গেছে একজন, ওর কোনো চাচাতো ভাইয়ের সাথে বিয়ে। প্রথমে আমি বেশ খুশি হয়েছিলাম, কিন্তু পরে আরশ বলল তুই আর নুহা নাকি একে অপরকে ভালোবাসিস। এটা তুই আমার কাছ থেকে লুকালি কেন? আমি নুহার বাবার সাথে কথা বলতে পারতাম। আর নুহা কেন বিয়েতে রাজি হয়েছে? আমি কয়েকবার ওকে ফোন করেও পাইনি। এখন কি করব বল তো? আহির কোনো কথা আর বলল না, সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই নিচু গলায় বলল, দেরি হয় না আম্মু, আমরা বিয়ে খেতে যাব। তুষারের অনবরত ডাকাডাকি আর দরজায় ধাক্কানোতে বিরক্ত হয়ে অবশেষে নুহা দরজাটাই খুলল। তাকে একবার চোখে বুলিয়ে তুষার বিরক্ত স্বরে বলল, কয়টা বাজে সেই খেয়াল আছে তোর? সবাই নাস্তা টেবিলে বসে আছে, তুই একা ঘরে বসে আছিস। চল। নুহা শান্ত গলায় বলল। আমার খেতে ইচ্ছা করছে না, পরে খেয়ে নেব। তুষার চোখ কুচকে তাকালো, বলল, না খেতে ইচ্ছে করলেও খেতে হবে। হাত বাড়িয়ে নুহার হাত ধরতে গেলেই নুহা সরে দাঁড়ালো। তুষার হাত ফিরিয়ে নিল। মুখ শক্ত করে চলে যেতে নিলেই পেছন থেকে নুহার কণ্ঠ শোনা গেল, তুষার ভাই। তুষার থেমে গেল, ধীরে ধীরে ঘুরে তাকালো। নুহা কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল, আমি আহিরকে ভালোবাসি, ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ এই বিয়েটা ভেঙে দাও। আমি ওনাকে ভুলতে পারবো না, বিশ্বাস করো। তুষারের ঠোঁটে তার ছেলের হাসি ফুটে উঠল। আচ্ছা বলতো, কতদিন ধরে ভালোবাসিস ওকে? 1 মাস, 2 মাস, হয়তো 6 মাস? এত অল্প সময়ে তুই বলছিস ওকে ছাড়া বাঁচবি না। জানিস আমি তোকে কতদিন ধরে ভালোবাসি? যেদিন থেকে বুঝেছি বিয়ে কি, ভালোবাসা কি, সেদিন থেকে শুধু তোকে ভালোবাসি। বলে আমি তোকে ছাড়া কীভাবে বাঁচবো? নুহা মাথা নাড়ল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, তোমার ভালোবাসা এক পাক্ষিক। তুষারের চোখ দুটো ক্ষোভে জল জল করে উঠল। এক টানে নুহার বাহু ধরে কাছে আনলো। তুই ভালোবাসবি, একটু একটু করে তুইও আমাকে ভালোবাসতে শিখবি। আমি শেখাবো তোকে। নুহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, ক্রুদ্ধ কণ্ঠে বলল, কখনোই না, তোমার এই স্বপ্নও শুধু স্বপ্নই থাকবে। তুষার ঠোঁট চেপে বলল, চ্যালেঞ্জ করছি, তোর এই 6 মাসের ভালোবাসা আমি 6 দিনেই ভুলিয়ে দেব। নুহা কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ নিচ থেকে ভেসে এলো একটা পরিচিত ডাক। আহিরের গলা, বেশ জোরে জোরেই নুহাকে ডাকছে। এক মুহূর্তে নুহার চোখ চকচক করে উঠল, বুকের ভেতরটা ধক করে উঠল। সব ভুলে ছুটতে চাইলো নিচে, কিন্তু ঠিক তখনই তুষার তার হাতটা আরো শক্ত করে চেপে ধরলো। গম্ভীর চোখে তাকিয়ে বলল, তুই কিছু ভুলে যাচ্ছিস নোহা। আহিরের হাতটাকে ওয়ালি পরিবার সবাই ড্রয়িং রুমে উপস্থিত হলো। সোফায় গম্ভীর মুখে বসে আছেন ফায়েজ ওয়ালি, চারপাশে নীরবতা। রৌফ মীর ধীর কণ্ঠে আশ্বস্ত করে বললেন, দেখুন, ওরা দুজন একে অপরকে ভালোবাসে, যদি বিয়ে করে সুখে থাকতে পারে তাহলে সমস্যা কোথায়? আশরাফ সাহেব তার ছেলের হাসি নিয়ে উঠে পড়লেন, সমস্যা কোথায় বলছেন? ভুলটা আসলে আমার। শিয়ালের কাছে মুরগি রেখে গিয়েছিলাম, আপনাদের দায়িত্বে নুয়াকে রেখে গিয়েছিলাম, অথচ আপনারাই আমার অমতে জ্ঞান্ত করেছেন। রাওয়াফ, তোর থেকে এটা আশা করিনি। নুয়া ছোট, আর তুই তার সরলতার সুযোগ নিয়ে নিজের ছেলের হাতে তুলে দিতে চাইছিস। আহির উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রৌফ মীর দ্রুত তার হাত চেপে ধরে থামালেন। শান্ত গলায় বললেন, সুযোগ নেওয়া বলতে আসলে কি বোঝাচ্ছি তুই আশরাফ? ফায়েজ ওয়ালি গলা খাকারে দিয়ে আশরাফকে থামিয়ে দিলেন, বললেন, দেখুন রূপ সাহেব, নোহা আমার একমাত্র মেয়ে, তার বাবা আমি ফায়েজ ওয়ালি। 10 গ্রামের লোক এক নামে চেনে ওয়ালিদের। আমি চাই না আমার একমাত্র মেয়ে আমার থেকে দূরে যাক। আর কথায় বলে আত্মীয়তার সমানে হলে ভালো হয়। আপনারা সেদিক থেকে অনেক পিছিয়ে, বুঝতে তো পারছেন। তুষার আমার ভাইয়ের ছেলে, ছোটবেলা থেকে তাদের বিয়ে ঠিক করেছি। আর তার থেকে যোগ্য পাত্র আমার মেয়ের জন্য আর কি হতে পারে? একটু থেমে তিনি চোখ কুঁচকে আহিরের দিকে তাকালেন। তাও যদি নোহা এসে আমার সামনে দাঁড়িয়ে বলে সে আপনার ছেলেকে বিয়ে করতে চায় আর এই বিয়েতে মত নেই, তাহলে আমি ভেবে দেখব। কেউ নোহাকে ডাকো। নুহার সাথে তুষার এলো। আরিফা রৌফ মীরকে দেখে নুহা জোর করে একটা হাসি দিয়ে বলল, কেমন আছেন আন্টি? আঙ্কেল, আপনি কেমন আছেন? বলেই থেমে গেল। হঠাৎ চোখে চোখ পড়ে গেল আহিরের সঙ্গে। বুকটা ধক করে উঠল নুহার, সর্বনাশা দৃষ্টিতে তাকিয়ে সে। জেঠের সামনে দাঁড়ানোর সাহস নুহার নেই, চোখ নামিয়ে নিল নিচের দিকে। ফায়েজ মীর ঠোঁটে হালকা হাসি টেনে বললেন, এই তো নোহা, তোমাকে যে জন্য ডেকেছি
ওরা বলছে তুমি নাকি ওদের ছেলেকে ভালোবাসো। এই বিয়েতে তোমার নাকি মত নেই। আমি বারবারই বলেছি এই বিয়েতে তোমার মত নিয়েই হচ্ছে। তাও এরা তোমার মুখ থেকে শুনতে চাইছে। বলো ওদের। নুহার বুকের ভেতরে হাহাকার করে উঠল, গলা রুদ্ধ হয়ে আসছে, শব্দগুলো মুখে আটকে যাচ্ছে। ফায়েজ মির আবারও চাপ দিলেন। কি হলো, বলছো না কেন? তোমার কি এই বিয়েতে মত নেই? অবশেষে অনেক কষ্টে তীব্র যন্ত্রণা নিয়ে অত্যন্ত অপ্রিয় কথাটা উচ্চারণ করলো নুহা। আমার মত আছে। আহির বসা থেকে দাঁড়িয়ে উঠল, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। সোজা নুহার দিকে এগিয়ে এসে সামনে দাঁড়ালো। হোয়াট দ্য হেল ইজ দিস নোহা? তোমার মাথা খারাপ হয়ে গেছে? কিসের প্রতিশোধ দিচ্ছ আমার থেকে? আমি আমি আপনি। আহি নুহার বাহু শক্ত করে ধরে নিজের দিকে টেনে আনলো। প্রলয়কারী কণ্ঠে চিৎকার করলো, আমি আপনি বাদ দাও। মজা করছো আমার সাথে? বিয়েতে মত আছে মানে কি নোহা? তুষার ঝাঁপিয়ে পড়ে আহিরের গলার ধরে ধাক্কা মেরে সরিয়ে দিল। চোখ রাগে জ্বলছে তার, ক্ষোভে ভরা কণ্ঠে বলল, আপনাদের ছেলেকে সামলান। দ্বিতীয়বার যদি এই দুঃসাহস করে তাহলে ফল ভয়ঙ্কর হবে। কিন্তু আহিরের মধ্যে কোনো ভাব গতিক লক্ষ্য করা গেল না। ফের এগিয়ে এসে নুহাকে ধরলো, আলতো একটা ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করলো, কেউ বাধ্য করেছে তোমায়? কেউ চাপ দিয়েছে? শুধু একবার বলো, তোমার এই বিয়েতে মত নেই। আমি পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করব, তবু তোমাকে নিয়ে যাব। কেউ আসবে না আমাদের মাঝে। বলো নোহা, অ্যান্সার মি। তুমি আমাকে ভালোবাসো না? কথা শেষ করার আগে ধপ করে একটা ঘুষি পড়লো আহিরের মুখে। সে টলে গেল। আতকে উঠলো সবাই। নুহা তড়িঘড়ি তুষারের হাত চেপে ধরলো। তুষার ভাই প্লিজ শান্ত হও। আমি বলছি তো, কেউ আমাকে জোর করছে না। আমি নিজে থেকে এই বিয়েতে রাজি হয়েছি। আরিফা বেগম অবাক হয়ে বললেন, তোমার কাছ থেকে এটা আশা করিনি। কেউ যদি তোমাকে জোর করে? কথা শেষ হওয়ার আগে আহির দাঁত চেপে বলল, আম্মু, অনেক হয়েছে, চলো এখান থেকে। আহির, আমি বললাম চলো। কয়েক পা হেঁটে হঠাৎ করে থেমে গেল আহির। ফিরে তাকালো, এগিয়ে এসে থপ করে হাঁটু গেড়ে বসে পড়ল নুহার সামনে। কাপা হাতে নুহার কোমর জড়িয়ে ধরে মাথা ঠেকালো নুহার উদরে। কেঁপে উঠল নুহা। তুষার এগিয়ে আসতেই নুহার চোখ তুলে তাকালো, একটা তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল তুষারের দিকে। তুষার মুহূর্তেই থেমে গেল। আহির বিধ্বস্ত কণ্ঠে বলল, আই লাভ ইউ নোহা। আমি সত্যিই তোমাকে প্রচণ্ড ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি ছাড়া আমি বাঁচব না। আমি ভীষণ অসহায় হয়ে গেছি। আমি জানি তুমি বাধ্য এই কথাগুলো বলছো, কিন্তু বিয়ে কোনো খেলা নয়। যদি তুমি আমাকে ভালো নাই বাসতে আমি সরে যেতাম, কিন্তু এখন পারছি না। আমি শুধু তোমাকেই চাই, শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য। প্রতিটি সকালে ঘুম ভাঙার পর তোমার হাসি মুখ দেখতে চাই, তোমার সাথে ঝগড়া করতে চাই, আমার রাগ ভাঙাতে চাই, তোমার অভিমান মুছিয়ে দিতে চাই। তুমি ছাড়া আমার পৃথিবী কল্পনা করতে পারছি না। প্লিজ আমাকে একা করো না, আমাকে এত বড় শাস্তি দিও না। আজ তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, মনে রেখো আহির আর কোনোদিন ফিরে আসবে না। আজ আমি আহির ইবনান মীর, তোমার অহংকার ভেঙে মাথায় সর্বোচ্চ নত করে তোমার পায়ের কাছে এসছে। এখন বলো, তুমি আর কি চাইছো? নুহা এক শুকনো ঢোক গিলল। চোখের কোণে জমে থাকা অশ্রুটা হাতের পিঠে মুছে নিল। গলার ভেতরে ব্যথার পাথরটা সামলে নিয়ে বলল, আহির প্লিজ, আপনি ভুল করছেন। আমি আপনাকে ভালোবাসি, এটা আপনার ভুল ধারণা। কদিন ঠিকভাবে কথা বলেছি বলে ভালোবাসা হয়ে যায় না। আমি আমি আপনাকে কখনোই ভালোবাসিনি। আমার এই বিয়েতে সম্পূর্ণ মত আছে। দয়া করে ফিরে যান। আহিরের মুখ তুলে তাকালো নুহার দিকে, ভাঙা কণ্ঠে বলল, এই কথাটা আর একবার বলো, তুমি আমাকে ভালোবাসো না। ঘুরে বেঁচে না সোজা সব উত্তর চাই আমার। নুহার অনুভব করলো বুকের ভেতরে তীব্র জ্বালা পোড়া। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ নামিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে ঠোঁট শক্ত করে বলল, ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি না। আহির সামান্য হাসলো, তারপর কোনো কথা না বলে এক ঝটকায় উঠে দাঁড়ালো। দ্রুত পদক্ষেপে বেরিয়ে গেল ঘর থেকে। সবাই নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আহির একবারও পেছন ফিরে তাকালো না। নুহাও দৌড়ে নিজের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরে ঢুকে দরজাটা ধপ করে বন্ধ করে দিল। হঠাৎ ভেতরে জমে থাকা সব আবেগ আগুনের মতো জ্বলছে দিতে লাগলো নুহার ভিতর থেকে। টেবিলের উপরে রাখা গ্লাসটা ছুঁড়ে ভেঙে ফেললো। চেয়ারে লাথি মেরে ফেলে দিল কোণে। বুক শেলফ থেকে বইগুলো একের পর এক মেঝেতে ছুঁড়ে মারতে লাগলো। একসময় নিজেই মেঝেতে লুটিয়ে পড়ল। এলোমেলো চুল, কাঁপতে থাকা শরীরের উন্মাদের মতো চিৎকার করে কাঁদতে লাগলো। আমি আপনাকে ভালোবাসি,
আহির, আমি আমি আপনাকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করুন ভালোবাসি আমি। তাহলে কেন আমি আপনাকে পাবো না? কেন পৃথিবীতে আমার জীবনে শুধু কষ্টই জমা হলো? কেন আমার জীবনে এত অভিশাপ? আমি কেন সুখী হতে পারবো না? কেন? আমি আমি আপনাকে ছাড়া বাঁচবো না আহির। আপনি শুনতে পাচ্ছেন না, তাই না? আমি আমি আপনাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। সেই যেই হোক, যতই অধিকার নিয়ে আসুক, আমি পারবো না। বিয়ের মঞ্চে বধূ বেশে বসে থাকা নুহার কাছে চারপাশের কোলাহল, হাসি, মজা, খুনসুটি অস্পষ্ট দূরের শব্দের মতো মনে হচ্ছে। পাথরের মতো অচল হয়ে বসে আছে সে। হঠাৎ বিয়ে বাড়ির জাঁকজমকের মধ্যে প্রবেশ করলো 4-5 জন পুলিশ। সকলেই চমকে তাকালো একে অপরের দিকে। নুহার চোখ মুহূর্তেই চঞ্চল হয়ে উঠল, কিন্তু আরও চমকপ্রবোধ হলো পুলিশদের সঙ্গে আহিরকে দেখে। আহিরের দৃঢ় ও তীক্ষ্ণ দৃষ্টিতে নুহার দিকে তাকানো। পুনরায় পিছন ফিরে পুলিশদের উদ্দেশ্যে বলল, অফিসার, গ্রেপ্তার করুন আমার শ্বশুরকে। আমার অনুপস্থিতিতে উনি আমার বইয়ের অন্যত্র বিয়ে দিচ্ছেন। আহিরের কণ্ঠে গর্জন, চারপাশে প্রতিধ্বনি হলো। তারপর আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে বলল, আর তোমার তো সাহস হলো কি করে? আমার বউ হয়ে অন্য কারো বউহর সাজে এখানে বসে আছো? কাকে ফাঁকি দিতে এসছো নুহা? আমাকে নাকি নিজেকে? বিয়ের আসরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। কোলাহল মিলিয়ে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সবাই নিঃশব্দে চাওয়াচাই করছে। আহির আবার গর্জে উঠল। পুলিশ অফিসারদের দিকে চোখ রেখে বলল, কি দেখছেন অফিসার? এখনো দাঁড়িয়েছেন কেন? গ্রেপ্তার করুন এই শ্বশুর নামের ওষুধটাকে। তাকে থানায় নিয়ে যান, সব ধরনের মামলা দেবেন। টাকা যা লাগে আমি দেব। 3-4 বছর পর্যন্ত যেন বাইরে বের না হতে পারে। ফায়েজ ওয়ালি চোয়াল শক্ত করে দাঁড়িয়ে গেলেন। নওয়াজ ছুটে এসে আহিরের গলার ধরে দাঁত চেপে বলল, খবরদার, ফালতু কথা বলবি না। কিসের বউ তোর? একজন পুলিশ বলল। আপনি ছাড়ুন ওনাকে। আহির নওয়াজকে ধাক্কা দিয়ে থামিয়ে বলল, সবাই শুনুন, নুহা আমার বিয়ে করা বউ। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, কাবিন নামাও আছে, সংসারও করেছে। এতদিন সে আমার বাড়িতেই থাকতো। কি হলো আপনারই বলুন, থাকতো না? নওয়াজ রাগে ফুঁসতে ফুঁসতেই বলল, কিসের বিয়ে? হ্যাঁ, কোনো বিয়েটি হয়নি। ও তো পড়াশোনার। নওয়াজ কথা শেষ করার আগেই আহির একটা কাগজ দেখালো। কাবিননামা, নুহার স্বাক্ষর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মুহূর্তেই নওয়াজ নুহার দিকে তাকিয়ে গর্জে উঠল, এইসব কি নোয়া? আমি জিজ্ঞেস করছি, এসব কি? নুহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবকিছু মিলিয়ে কিছুই মাথায় ঢুকছে না। ধীরে ধীরে এগিয়ে এসে কাগজে চোখ বুলিয়ে নওয়াজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া বিশ্বাস করো, এসব মিথ্যা। একদম চুপ। লজ্জা করলো না তোর? বাবার মান সম্মানের কথা একবারও ভাবিসনি? ইচ্ছে তো করছে তোকে। নওয়াজ নুহাকে চড় মারতে যেতেই আহির দ্রুত তার হাত ধরে ফেলল। খবরদার, যদি নুহার গায়ে হাত তোলার চেষ্টা করেছেন, আমার সামনে আমার স্ত্রীর গায়ে কেউ হাত তুলবে, আমি কিন্তু বরদাস্ত করব না। ও আমাকে ভালোবাসে, তাই বিয়ে করেছেন। এতে দোষ কোথায়? নুহা ধীরে ধীরে আহিরের দিকে এগিয়ে গিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। আহির চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। নুহা কাপা গলায় বলল, আপনি এসব কেন করছেন? কখন বিয়ে করেছি আমি আপনাকে? আমি তো আপনাকে বলেছিলাম আমি আপনাকে ভালো। আহির নুহাকে বলতে না দিয়ে বলল, তুমি কি বলবে? জানি না ঢাকা থেকে আসার পর তোমার কি হয়েছে, জানি না তোমার বাবা, ভাইয়া, পরিবারের সবাই তোমাকে কি বলে আমার বিরুদ্ধে করেছে। আমরা কিন্তু একে অপরের জন্য ছিলাম নুহা। তুমি অস্বীকার করতে পারো যে তুমি আমাকে ভালোবাসো না? হঠাৎ তুষার চেঁচিয়ে উঠল, এসব নাটক বন্ধ কর, বুঝছিস? আমি নুহাকে ভালো করে চিনি। যখন সে বলছে এসব মিথ্যা, তখন তার মানে মিথ্যা। তুই ওকে ফাঁসানোর চেষ্টা করছিস। এসব বাল্য টালবাসা সব মিথ্যা। আহির ব্যঙ্গোত্তক হাসল, বলল, আচ্ছা, এসব মিথ্যা? তাহলে নুহাকে জিজ্ঞেস করো, সে আমাকে ভালোবাসে না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে আমার সাথে এক ঘরে রাত কাটিয়েছে কেন? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। বিশ্বাস না হলে নুহাকে জিজ্ঞেস করুন। এসব কেন? এমনি কি? বিয়ে বাড়িতে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা লোকজন হঠাৎ হইচই করে উঠল। সবাই কানাঘুষা করতে শুরু করলো। ফায়েজ ওয়ালি মাথা নিচু করে ফেললেন। নুহার চোখ ঝাপসা হয়ে এলো। আচমকা আহিরের কলার ধরে বলল, কেন করলেন আহির? কিভাবে পারলেন? আপনাকে ভালোবাসার প্রতিদান দিলেন? ছি, আমার সম্পর্কে এমন নোংরা কথা বলতে
বিবেকে বাঁধলো না আপনার? আমার দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে লজ্জা করলো না আপনার? আপনার মানসিকতা এতটা নীচ আমি ভাবতেই পারছি না। এসব করে কি ভেবেছেন আপনি? আপনি আমাকে পাবেন? কখনোই না। আজ যা করলেন, আজকের পর আপনার জন্য আমার কাছে শুধু ঘৃণা থাকবে। নোহা হাত দিয়ে চোখের পানি মুছে বলল, ভাইয়া, আব্বু, বিশ্বাস করো, হ্যাঁ আমি সত্যি এই লোকটাকে ভালোবাসতাম। একটা কারণবশত এক ঘরে থাকতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এই বিয়ে সম্পূর্ণ মিথ্যে। বাকি কথা শেষ করার আগেই আচমকা একটা শক্ত চড়ের আঘাতে চুপ হয়ে গেল নোহা। ফায়েজ ওয়ালি দ্বিতীয়বার আঘাত করার আগেই নওয়াজ তাকে আটকালেন। তিনি গর্জে উঠলেন, এ আমার মেয়ে হতে পারে না, আর যদি হয়ে থাকে আজকের পর আমি ওর মুখ দেখতে চাই না। আমি ওকে মৃত ঘোষণা করলাম। ওকে আমার চোখের সামনে থেকে বের হয়ে যেতে বলো। তারপর সবার সামনেই হাত জোর করে ক্ষমা চেয়ে বললেন, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কোনো বিয়ে হবে না, আপনারা এখন যেতে পারেন। তবে আজ থেকে 40 দিন পর আমার একমাত্র মেয়ের 40 অবশ্যই উপস্থিত থাকবেন। সবাইকে আমি খোলা নিমন্ত্রণ করলাম। কথা শেষ করে ফায়েজ ওয়ালি বাড়ির ভিতরে চলে গেলেন। নোহা ধপ করে মাটিতে বসে পড়ল। আহিরও বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তুষার এগিয়ে এসে আহিরের হাত ধরে ফেলল। সবাইকে লক্ষ্য করে ধীর কণ্ঠে বলল, আফটার প্লিজ কেউ যাবেন না। আমরা ভীষণ দুঃখিত। ওদের বিয়ের বিষয়টা আমরা আগে জানতাম না, তাই এই ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা চাই আরও একবার আমাদের নুহাকে বিয়ে দিয়ে তার স্বামীর হাতে তুলে দিতে। তারপর তুষার আহিরের দিকে তাকিয়ে হালকা মৃদু হাসি দিয়ে বলল, কোথায় যাচ্ছ আহির? বউকে নিয়ে যাবে না? আচ্ছা মানলাম নুহা আর তুমি বিবাহিত, এক বউকে দুইবার বিয়ে করতে তোমার নিশ্চয়ই আপত্তি নেই। তুমি তো ভালোবাসো ওকে। আমরা সবাই নিজের চোখে তোমাদের বিয়ে দেখতে চাই, তারপর না হয় একেবারে নিজের বউর সাথে নিয়ে যাবে। এত কিছুর পরেও বিয়েটা হয়ে গেল। নুহার হাজার বানা সত্ত্বেও বাড়ির মান সম্মান আর বাবার মুখ কিছুটা রক্ষার্থেই সবার চাপে চুপচাপ বিয়েটা সম্পন্ন হলো। কিন্তু যে বিয়ে নুহার জীবনের সবচেয়ে বড় আনন্দময় মুহূর্ত হওয়ার কথা ছিল, সেটাই কিছু অনুভব করতে পারল না নুহা। যাকে সবচেয়ে বেশি চেয়েছিল আজ তাকেই বিয়ে করেছে, তবুও বুক ভরে আনন্দ আসছে না। চোখে মুখে শুধু হাহাকার। আহিরের মুখেও ছিল একই রকমের গম্ভীর্য, বিরক্তি আর অস্বস্তি স্পষ্ট। অথচ আজ তো ওর খুশি হওয়ার কথা, বিয়ে করে পৃথিবী জয় করার মতো উচ্ছ্বাস দেখানোর কথা। কিন্তু মুখভঙ্গি বলে দিচ্ছে এই বিয়ে ওর কাছেও জোর করে চাপিয়ে দেওয়ায়। বিয়ে শেষ হতেই তুষার গম্ভীর মুখে এগিয়ে এসে বলল, এবার তো সত্যি কথাটা শোনা দরকার আহির। আগের বিয়ের বিষয়টা আসলে কি ছিল? আমি নিশ্চিত তোমার ওই কথিত বিয়েটা একতরফা ছিল। নুহা এতে কখনো জড়িত ছিল না। আর যে কাগজ দেখিয়েছিলে সেটা জাল, তাই না? সবার দৃষ্টি মুহূর্তে গিয়ে পড়লো আহিরের দিকে। পরিবেশ হঠাৎই ভারী হয়ে উঠল। আহির ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ঠোঁটের কোণে টানলো তাচ্ছিল্যের একরাশ হাসি। তীক্ষ্ণ দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে বলল, তোমাদের সত্যি মনে হয় এত নাটক আমি করেছি মেয়েটাকে বিয়ে করে সংসার করার জন্য? বলছে এটা আমার সঙ্গে করেছে। ওর মতো ছলনাময়ী কাউকে আমি শুধু ঘৃণাই করি। হ্যাঁ, আমি এসব করেছি শুধু প্রতিশোধের জন্য। আমার আর আমার পরিবারের যে অপমান হয়েছিল তার জবাব দেওয়ার জন্য। যাই হোক, অন্তত বিয়েটা করে তোমাদের অসম্মান কিছুটা হলেও ঠেকে দিলাম। কিন্তু এই বিয়ে সারা জীবন বই নিয়ে যাওয়া কোনো প্রশ্নই আসে না। খুব শীঘ্রই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। কথা বলে আহির দরজার দিকে হাঁটা দিল, কিন্তু কয়েক পা গিয়েও থেমে গেল। চোখে অদ্ভুত দৃষ্টি নিয়ে আবারও নুহার দিকে তাকালো। নুহা উদাসীনভাবে চুপচাপ বসে আছে। চারপাশের কোনো শব্দই যেন তার কানে পৌঁছাচ্ছে না। আহির ছোট্ট এক নিঃশ্বাস ছাড়লো, তারপরে বলল, আর হ্যাঁ, এই পুলিশগুলো ছিল নকল। তুষার, আমি ডিভোর্স পাঠানোর পর তুমি অবশ্যই ওকে বিয়ে করবে। ও তোমার মতো কারোই যোগ্য। আহির ইবনান মীরের ভালোবাসা পর করার যোগ্যতা ওর নেই। নওয়াজ সামনে দাঁড়িয়ে পথ আটকালো, অনুনয় করে বলল, দেখো আহির, মানছি আগে অনেক কিছু ঘটেছে, কিন্তু এখন নুহা তোমার বউ। তুমি ওকে এইভাবে ফেলে রেখে কিভাবে চলে যেতে পারো? আর সবচেয়ে বড় সত্যি হলো ও তোমাকে ভালোবাসে। এই বিয়েতে ওর মত ছিল না। আর কতটা পোড়াতে চাও তুমি ওকে? এত কিছু তো করলে, এবার অন্তত ওকে সাথে নিয়ে যাও। আহির ভ্রুকুচকে বিরক্তির মুখে বলল, পথ ছাড়ুন তো, এত সস্তার ভালোবাসা আমার একদম লাগবে না। নওয়াজ অনুরোধের সুরেই বলল, আহির, আমি তোমার কাছে অনুরোধ করছি,
প্লিজ ওকে তোমার সাথে নিয়ে যাও। জানি না এত কিছুর পর আব্বু ওর সাথে কি করবেন। মেয়েটা ছোট থেকে শুধু কষ্টই পেয়েছে। তুমি তো ওকে ভালোবাসো, তাই না? পেছন দিক থেকে রিমির ভয়ার্থক চিৎকার ভেসে এলো। ভাইয়া, নুহা আপু অজ্ঞান হয়ে গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়লো মুহূর্তেই। চারদিক থেকে মানুষ ছুটে এলো, কেউ পানি ছিটালো, কেউ হাত পা ঝাঁকাতে লাগলো। কথাটা আহিরের কানে পৌঁছালো কিনা কে জানে। সে একবারও পিছন ফিরে তাকালো না, দ্রুত পায়ে বিয়েবাড়ির দরজা পেরিয়ে বেরিয়ে গেল। 3 দিন কেটে গেছে। আহির সবকিছু স্বাভাবিক করে আবার আগের মতো জীবনযাপন শুরু করেছে। সেদিন বেশ রাত করে ঘরে ফিরে দরজা খুলে ভেতরে ঢুকেই খাটে শুয়ে থাকা মেয়েটিকে দেখে সে হঠাৎই থমকে গেল। গায়ে কম্বল জড়িয়ে গভীর ঘুমে ডুবে আছে নুহা। আহিরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। প্রথমে ভেবেছিল এটা নিশ্চয়ই কোনো ভ্রান্তি। গত কয়েকদিন ধরে মাথার ভেতরে যতটা অস্থিরতা জমেছে হয়তো তারই প্রতিচ্ছবি। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকতেই বুঝলো এ ভ্রম নয়, এ সত্যি। মুহূর্তেই প্রচণ্ড রাগ আর ক্ষোভ তার ভেতরে দাউ দাউ করে চড়ে উঠল। দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ করে দিয়ে গর্জে উঠল। আম্মু, আম্মু কোথায় তুমি? চিৎকার শুনে রান্নাঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে এলেন আরিফা বেগম, মুখে বিস্ময়। আহির এগিয়ে গিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, ওই মেয়েটা আমার ঘরে কি করছে আম্মু? আমি ওকে। কথাটা শেষ করার আগেই আহিরের গালে প্রচণ্ড জোরে চড় বসালেন আরিফা বেগম। মুহূর্তে আগে আহির স্তম্ভিত হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল, চোখে অবিশ্বাস। আরিফা বেগমের তীব্র ক্ষোভ নিয়ে বললেন, তুই যে আমার ছেলে, এটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। এমন নোংরা কাজ করার সাহস কোত্থেকে পেলি? এই শিক্ষায় তোকে বড় করেছি আমি। তোর মতো ছেলেকে পেটে ধরেছি এই ভেবেই লজ্জায় মরে যাচ্ছি আমি। আহির দাঁতে দাঁত চেপে বলল, তুমি শুধু আমার দোষটা দেখছো আম্মু? আর ও আর ওর পরিবার আমার সাথে যা করেছে সেটা কি? আচ্ছা বাদ দাও সেসব। আমি শুধু একটা জিনিস জানি, ওর সাথে একসাথে নিচে থাকতে পারবো না। হয়তো ও থাকবে, নয়তো আমি। আরিফা বেগম গর্জে উঠলেন, মেয়েটা মরতে বসেছিল আহির। হাসপাতালে বেডে মৃত্যুর সাথে লড়ছিল ও। আমি ওকে সেখান থেকে তুলে এনেছি। এখনও তুই নিজের নিকৃষ্ট কাজের পরিণতি বুঝতে পারছিস না? ঠিকমতো খাওয়া দাওয়া না করা আর অতিরিক্ত মানসিক চাপে মেয়েটা ভীষণ দুর্বল হয়ে পড়েছে। হাসপাতালে টানা 2 দিন ছিল। ডাক্তাররা বলেছে শারীরিক চিকিৎসার পাশাপাশি ওকে মানসিকভাবে সুস্থ রাখা এখন সবচেয়ে জরুরি। আর এই সময়ে ওর এই নির্বোধ অহংকারী বাবা ঘোষণা দিয়েছে মেয়ের জন্য তার ঘরে আর কোনো জায়গা নেই। গ্রাম জুড়ে মানুষ নানান রকম কথা বলছে। তুই যেসব বলেছিস আর করেছিস তার ভিত্তিতে মেয়েটাকে বাজেভাবে কথা বলে অপমান করছে। তবুও থাকার জায়গার অভাব ছিল না ওর। ওর ভাই চাইলে ওকে জোর করে বাড়িতে রাখতেই পারতো, কিন্তু এই অবস্থায় মানুষের এসব কটু কথা ওকে আরও ভেঙে ফেলতো। ওর ভাই নিজেই আমাকে ফোন করে অনুরোধ করেছে আমি যেন নুহাকে এখানে নিয়ে আসি, কারণ ওর বিশ্বাস তোর সামনে থাকলে নুহা মানসিকভাবে সুস্থ হবে। আহির, তোর এসব বেপরোয়া কাজের প্রভাব মেয়েটার জীবনে কতটা ভয়ঙ্করভাবে পড়েছে তা বুঝতে পারছিস? আশা করি তোকে আলাদা করে বোঝাতে হবে না, তুই নিজেও তো ডাক্তার। কথাগুলো শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল আহির, চোখে মুখে হালকা দ্বিধা। তারপরে মুহূর্তেই নিজের অভিব্যক্তি কঠিন করে বলল, তুমি শুধু আমার ভুলটা দেখেছো আম্মু। নোহার তার পরিবারের ভুলগুলো দেখছো না কেন? তারা কিভাবে তোমাদের অপমান করতে পারে? ওরা তোমাদের অপমান করেছে, আমাকে ঠকিয়েছে, আর আমি চুপচাপ মেনে নেব? ও আমাকে রিজেক্ট করে কিভাবে অন্য কাউকে বিয়ে করতে গেল? আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম, ব্যাস। ভুল কোথায় করেছে? আমি শুধু বিয়ে করেছি আর রেখে এসছি। এটুকু অপমান ওদের প্রাপ্য ছিল। আর হ্যাঁ, ওর চেয়ে হবু বর তারও একটা খুশি পাওনা আছে আমার কাছে। সময় হলে ওটা ফেরত দেব। আরিফা বেগম ক্রোধ ভরা চোখে তাকালেন, কণ্ঠ আরো ভারী হলো। তোর সাথে যুক্তি করা বৃথা। যা হয়েছে হয়ে গেছে, কিন্তু মনে রাখিস আজ থেকে নুহার সাথে কোনো রকমের বাজে ব্যবহার সহ্য করব না। মেয়েটা অসুস্থ, ওকে আগে সুস্থ করা আবশ্যক। সকাল থেকে আবার জ্বর এসেছে। ডাক্তাররা বলেছিল হাসপাতালে রেখে চিকিৎসা করা উচিত। আমি জোর করে এখানে এনেছি। ওই পরিবেশে মেয়েটা আরও ভেঙে যেত। তাছাড়া ডাক্তার তো আমার ঘরেই আছে, তুই গিয়ে একবার ওর জ্বরটা চেক কর। আহির একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিঁড়ি দিয়ে হাঁট দিল, মুখ ঘুরিয়ে নিচু স্বরে বলল, আমি ডাক্তারে ছেড়ে দিয়েছি আম্মু, ওর জন্য ডাক্তার ডেকে আনো।
আরিফা বেগম তীক্ষ্ণ চোখে তাকালেন, তারপর রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, ফ্রেশ হয়ে ওকে একবার চেক করে দেখবি, তারপর নিচে আয়, আমি খাবার বাড়ছি। আহির নিরাসত্ব কণ্ঠেই উত্তর দিল। আমার খিদে নেই। আহির ঘরে ঢুকতেই থমকে দাঁড়ালো। খাটে আজ শোয়া নুহা, বালিশে পিঠ ঠেকিয়ে বসে আছে। পাশে চেয়ার টেনে বসে আছে আরস। দুজনের কথোপকথনে নুহার ঠোঁটে একটু কারণ মৃদু হাসি। দরজার পাশে দাঁড়িয়ে আহিরের শোনার চেষ্টা করলো কি এমন মজার কথা চলছে। নুহা অবাক দৃষ্টিতে আরসের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যি আমাকে মিস করেছিলে? বিশ্বাসই হচ্ছে না। তুমি তো আমাকে একদম অপছন্দ করতে। আরস চশমাটা আঙ্গুল দিয়ে ঠিক করলো, গম্ভীর মুখে বলল, হ্যাঁ, প্রথমে তোমাকে ভালো লাগেনি, কিন্তু ধীরে ধীরে আই থিঙ্ক আই লাইক ইউ। তুমি আসলে মোটেও খারাপ না, বরং দেখতে একেবারে পুতুলের মতো। তার থেকেও সুন্দর তোমার ব্যবহার। জানো, আমার ক্লাসের সব মেয়েরা থেকেও সুন্দর তুমি। আর তুমি যতটা আমাকে ছোট ভাবো, আমি আসলে অতটাও ছোট নই। আমি তোমাকে নোটিস করি। নুহা মৃদু হেসে বলল। ধন্যবাদ ছোটু। আরস কপাল কুঁচকে বলল, ধন্যবাদ কেন? আর তুমি আমার নামটা পছন্দ করো না বুঝি? ঠিক আছে, মানছি আমি তোমার থেকে বয়সে ছোট, কিন্তু সামান্য ছোট। নুহা মুচকি হেসে মাথা নেড়ে বলল, সামান্য নয়, তুমি অনেকটাই ছোট। আরস দম নিল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ব্যাড লাক আমার। আর একটু বড় হলে কোনোভাবেই তোমাকে ভাইয়ার জন্য স্যাক্রিফাইস করতাম না। আচ্ছা, তুমি ভাইয়াকে কেন চুজ করলে? তোমার নিজের বয়সী কাউকে তো পেতে পারতে। ভাইয়া তো প্রায় বুড়ো হয়ে গেল। নুহা হঠাৎই খিলখিল করে হেসে উঠল। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আহিরের চোখ মুহূর্তেই বড় হয়ে গেল। দরজায় নক করলো। নুহা চমকে উঠে মুহূর্তেই মুখ গম্ভীর করে ফেলল। আহির ঘরে ঢুকে গম্ভীর দৃষ্টিতে আরসের দিকে তাকালো, কণ্ঠ শক্ত করে বলল, তোর পড়াশোনা নেই? পরের সপ্তাহেই তো তোর পরীক্ষা। পড়াশোনার বদলে এখানে গল্পগুজব করছিস কেন? আরস চশমা ঠিক করে শান্ত কণ্ঠে বলল, ভাইয়া, তুমি ভালো করেই জানো আমি এক সপ্তাহ না পড়লেও 90+ মার্ক পাবো। শুধু বাড়াবাড়ি করে চিন্তা করছো। নুহা অসুস্থ, আমি ওকে সঙ্গ দিচ্ছি। আর হ্যাঁ, আমি তোমার উপরে রেগে আছি। নিজের একমাত্র ভাইকে ধোকা দিয়ে, না জানিয়ে তারই পছন্দের মেয়েকে বিয়ে করে ফেললে। এইটা কতটা লজ্জাজনক কাজ জানো? আহির ভ্রু কুচকে তাকিয়ে আরসের কান টেনে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, খুব সাহস বেড়েছে না তোর? ভাইয়ের সাথে বেয়াদবি করছিস? বয়স কত তোর? এই বয়সে পড়াশোনার বদলে মেয়ে দেখা হচ্ছে? আর কি বলছিলে, আমি বুড়ো? আরস বিন্দুমাত্র ভর কাল না, গম্ভীর স্বরেই বলল, ভুল হয়ে গেছে ভাইয়া, সরি। কিন্তু বড় হয়েছে বলে যা খুশি তাই করবে? আমি ভুল বললে আমাকে একটা চর মারতে পারো, কিন্তু একটা লেডিসের সামনে কান ধরা, এইটা কি তোমার মানায়? তোমারই জানা উচিত কারো কথা লুকিয়ে শোনা অন্যায়। আর নুহাকে এই অবস্থায় ফেলে আসাটা ভুল ছিল তোমারই। তোমার জায়গায় আমি হলে ওকে কোলে করে নিয়ে আসতাম। না চাইতেও আহিরের হাসি পেল। হাসিটা লুকিয়ে ফেলল সে। মুখ গম্ভীর রেখে আরুষের কান ছেড়ে দিয়ে বলল, তোকে চড়িয়ে গাল লাল করে দেওয়ার আগে এক্ষুনি বের হয়ে যা ঘর থেকে। আরুষ চশমা আবার চোখে ঠিক করে নিল, তারপর নুহার দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, তুমি শুয়ে পড়ো নুহা। কেউ যদি তোমাকে বিরক্ত করে চুপচাপ উঠে আগের ঘরে চলে যাও। আমি তোমাকে চিনি, তুমি খুব স্ট্রং। কারো কথাই মন খারাপ করবে না। তোমাকে হাসি খুশি সবচেয়ে ভালো লাগে। নুহা চোখ নামিয়ে মৃদু হাসি দিয়ে মাথা নাড়ল। আরুষ বেরিয়ে যাওয়ার আগে আহিরের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আহির সেই দৃষ্টি লক্ষ্য করলো, তবে কিছু না বলে শুধু চুপচাপ তাকিয়ে রইল। আরুষ বেরিয়ে গেল। আহির পেছনে ঘুরে তার চলে যাওয়াই দেখলো। তারপরে এবারও নুহার দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। নুহা আহিরের যাওয়ার দিকে তাকিয়ে এক লম্বা দীর্ঘশ্বাস ফেলল। এই মানুষটার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না তার, অথচ এখন তার সাথেই এক ঘরে থাকতে হচ্ছে। আন্টির জন্যই এই বাড়িতে আসতে হলো। তবুও নুহার মাথায় ঢুকলো না কেন উনি জোর করে এই ঘরটাতেই থাকতে বললেন। আগের ঘরে থাকলেই তো হতো। আহিরকে ভাবলেই বুকে ভার হয়ে আসছে। এমন একটা কাজ সে করতে পারে তা নুহা ভাবতেও পারেনি। ভাবনার ঘোর ভেঙে গেল দরজার শব্দে। আহির ঘরে ঢুকেছে। নুহা হঠাৎই কেঁপে উঠল। তড়িঘড়ি করে চাদর টেনে মুখটা অর্ধেক ঢেকে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। আহির আর চোখে নুহার দিকে তাকিয়ে দরজা বন্ধ করে সোফায় গায়ে এলিয়ে দিল। সারাদিনের নতুন চাকরির অভিজ্ঞতার ক্লান্তি বাড়িয়ে দিয়েছিল, তার উপরে এই মেয়েটার উপস্থিতি তাকে আরও অস্থির করে তুলেছে। কাঠের মাঝখানে নুহাকে দেখে বিরক্তি ছুঁয়ে গেল আহিরের মনে। এখন কি তবে খাটেও শুতে পারবে না? নুহাকে দেখলেই বুকের ভিতরে তীব্র ক্ষোভ বেরিয়ে আসতে চাইছে।
একবার মনে পড়লো নুহার জ্বরের কথা, কিন্তু সঙ্গে সঙ্গেই রাগ আর ইগো আহিরকে গ্রাস করলো। এই মেয়ে তার কোনো সেবার যোগ্য না, থাকুক যেভাবে খুশি। শেষমেশ সোফায় টান টান হয়ে শুয়ে পড়ল আহির, কিন্তু বলিষ্ঠ বিশাল শরীরটা সোফায় পুরোপুরি মানলই না। তার কষ্ট হচ্ছিল বেশ। চোখ বুঝতেই ঘুম এসে হানা দিল। হঠাৎই ঘুমের ঘোরে হাতের আঘাতে টেবিলে রাখা কাচের শো পিচ মেঝেতে পড়ে ভেঙে গেল। আতকে উঠে বসলো আহির। নিজের উপরই রাগ হলো, এভাবে কি ঘুমানো যায়? বিরক্ত চোখে খাটের দিকে তাকাতেই ড্রিম লাইটের হালকা আলোয় নোহার মুখটা ধরা পড়ল তার চোখে। নোহা মুখ ঘুরিয়ে আহিরের দিকেই শুয়েছিল, ঠোঁট নড়ছে, ঘুমের মধ্যেই যেন কিছু বলছে। না চাইতেও আহির এগিয়ে গেল। কপালে হাত রাখতেই টের পেল তাপমাত্রা বেড়ে গেছে, জ্বরটা প্রচণ্ড। এক দীর্ঘশ্বাস ফেলে তাড়াতাড়ি জলপট্টি বানিয়ে এনে নুহার পাশে আচোয়া হয়ে বসে পড়ল। বিরক্ত মুখে হলেও যত্ন নিয়ে জলপট্টি দিতে লাগলো। অজান্তেই চোখ পড়ে গেল নুহার মুখে। শুকিয়ে যাওয়া চেহারাটা, ফ্যাকাশে ঠোঁট, কেমন অচেনা মনে হচ্ছিল। রাগটা তরতর করে বাড়লো আহিরের। ভাবলো আমাকে নিয়ে এত ভাবতো, তাহলে ঠ্যাং ঠ্যাং করে বিয়ে করতে গেল কেন? নোহা তখনও ঘুমের করে বিড়বিড় করে কিসব বলছে। আহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে ছেড়ে বিয়ে করতে গেলে কেন বলো তো? অ্যান্সার মি। এত বিশাল কারণটা কি ছিল? তোমাকে একদম বেচেরে মনে হয় না। তাহলে আবার বলবে না আমাকে ভালোবাসো না? আমাকে ছাড়া কেমন ছেলে বোঝা যাচ্ছে। তুমি নিজের চেহারা একবার আয়নায় দেখে নিও, কেমন হাল করেছ। বেয়াদব, আমাকে রিজেক্ট করলে, অপমান করলে, ধোকা দিলে, তো ইগো কমেনি তোমার? ওটা এখন আমাকে দিয়ে সেবা করাচ্ছ। ইচ্ছে করছে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিই তোমাকে, কিন্তু আমি নেহাত। হঠাৎই ঘুমের ঘরে নোহা আন্ত করে হাত বাড়িয়ে আহিরের গাল জড়িয়ে ধরল। আহির থমকে গেল মুহূর্তেই। হঠাৎ পাওয়া স্পর্শে বুকের ভিতরে কেমন অদ্ভুত কাঁপন তুলল। নোহার মুখের দিকে তাকালো। গভীর ঘুমে ডুবে আছে মেয়েটা, ছোট্ট একটা শিশুর মতো নিশ্চিন্তেই ঘুমাচ্ছে। আহির একটু সন্দেহ হলো, নাটক করছে না তো? এক মুহূর্ত দোটানায় ভুগলো। ইচ্ছে করে নোহাকে আর একটু কাছে টেনে নিল সে। ধীরে ধীরে ঝুঁকি নোহার ঘাড়ে মুখ গুজে আলতো করে ঠোঁট ছোঁয়ালো সেখানে। নোহা তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঘুমের ভেতরের থেকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো আহিরকে। মনে হলো ভয় পাচ্ছে আহিরকে হারানোর, যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। আহির অবাক হয়ে স্থির হয়ে গেল। বুকের ভিতরে যে ঝড়টা ছিল তা হঠাৎই থেমে গিয়ে অন্য এক শান্তি নেমে এলো। নোহার নিঃশ্বাসের উষ্ণতা তার মুখে স্পর্শ করছে। চোখ বন্ধ করলো আহির। অনেকদিন পর মনে হলো এই মেয়েটার স্পর্শে যেন বুকের সমস্ত যন্ত্রণা খানিকটা হলেও গলে যাচ্ছে। কিন্তু মুহূর্তেই কিছু তিক্ত স্মৃতিচারণ হতেই আহিরের মুখ কঠিন হয়ে উঠল। আবার মনে মনেই বলল, এইসবের সত্যিটা বদলাবে না নোহা, তবুও। একটা গভীর নিঃশ্বাস ফেললো আহির। নোহার হাতটা সরাতে গিয়েও শেষমেশ কিছু করলো না, শুধু চুপচাপ শুয়েই রইল। সকাল সকাল নোহার ঘুম ভাঙলো আরিফা বেগমের ডাকাডাকিতে। আরও ঘুম চোখ মেলে উঠে বসলো সে। মাথাটা ভারী লাগছে। আরিফা বেগম পাশে বসে তার কপালে হাত রেখে জ্বর চেক করলেন। উদ্বিগ্ন মুখে বললেন, জ্বর তো বেশ, তুমি আস্তে আস্তে ফ্রেশ হয়ে নাও। আমি আহিরকে বলছি আমরা এখনই হাসপাতালে যাব। নোহা তাড়াতাড়ি থামিয়ে দিয়ে বলল, আন্টি প্লিজ, আপনি ব্যস্ত হবেন না, হাসপাতালে যাওয়ার দরকার নেই, আমার যেতে ইচ্ছা করছে না। আরিফা বেগম আবার নোহার কপালে হাত রেখে বললেন, জ্বরটা বেশি। আর আন্টি কি? হ্যাঁ, আম্মু বলবে। আমি কিন্তু ভীষণ রাগ করব। নোহার চোখ ঝাপসা হয়ে উঠল। ভেজা হাসি দিয়ে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো সে। আরিফা বেগম উঠে দাঁড়ালেন, বললেন, তাহলে তুমি ধীরে ধীরে ফ্রেশ হয়ে নিচে আসো। আমি ডাক্তারকে ফোন করে জেনে নিচ্ছি কি ওষুধ দেওয়া যায়, কাউকে দিয়ে আনিয়েও নেব। আর একা নিচে নামতে কষ্ট হলে কাউকে ডাকবে। আজ তো শুক্রবার, সবাই ঘরেই আছে। নোহা নীরবে মাথা নেড়ে দিল। আরিফা বেগম পা ফেলে বেরিয়ে গেলেন ঘর থেকে। বিছানা থেকে নামতে গিয়ে হঠাৎ নোহার মনে পড়ল আহিরের কথা। চোখ সরল সোফার দিকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ফুঁড়ে। মনও ভার হয়ে গেল। সারা রাত লোকটা সোফায় কাটিয়েছে শুধু তার কাছ থেকে দূরে থাকার জন্য, অথচ তার তো উচিত ছিল নোহার মাথাটা বুকের কাছে টেনে নিয়ে শান্তিতে ঘুম পাড়ানো। মাথায় হাত বুলিয়ে দিয়ে নোহার যন্ত্রণার ভার মনটা একটু শান্ত করা। চোখ ভিজে উঠল নোহার। হ্যাঁ, ভুল হয়েছিল তার, তাই বলে এতটা ঘৃণা? একবারও জিজ্ঞেস করতে পারলো না, তুমি কেমন আছো নোহা? ভালোবাসা কি এত দ্রুত শেষ হয়ে যায়? ভাবতে ভাবতেই নোহা ফুপিয়ে কেঁদে উঠল।
দরজায় দাঁড়িয়ে আহির মুহূর্তের জন্যই থেমে গেল। তারপর শব্দ করে ভেতরে ঢুকতেই নুহা তাড়াহুড়ো করে চোখের পানি মুছে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কিন্তু দুর্বল শরীর নিয়ে বেশি দূর যাওয়া হলো না। আচমকাই মাথা ঘুরে পুরো শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল সে। হঠাৎই একজোড়া শক্ত হাত তাকে আঁকড়ে ধরলো। চোখ মেলে সামনের মুখটা দেখলেই বুকের হাহাকার করে উঠল নোহার। আহির চোখে মুখে তীব্র বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। নোহার ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই লোকটার চোখে কেন আজ এত বিরক্তি? কেন নেই কোনো একটু উদ্বেগ? নোহা কি সত্যিই তার কাছে এতটাই অপ্রিয় হয়ে গেছে? অভিমানী মন নিয়ে নোহা নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়াতে চাইল, কিন্তু শরীরটা আবারও দুলে উঠল। এবারও আহির তাকে আঁকড়েই ধরল। বিরক্তির সঙ্গে ভেতরে জমে থাকা অসহায়ত্ব মিলেমিশে সে হঠাৎই গভীর নিঃশ্বাস ফেলল। সে দীর্ঘশ্বাস কানে পৌঁছাতেই বুকটা হু হু করে উঠল নোহার। কোনো কিছু না বলে আচমকা নোহাকে ভাজাকোলা করে তুলে নিল আহির। মুখের ভেতরটা দ্রুত বেগে ধকপক করে উঠল নোহার। তবু স্তব্ধ হয়ে আহিরের কঠিন মুখের দিকে তাকিয়ে থাকলো। অথচ আহির একবারও চোখ ফেলল না তার দিকে। ওয়াশরুম থেকে বের হতে নোহা দেখলো আহির এখনো দাঁড়িয়ে আছে বাইরে। দরজাটা সে বন্ধ করেছিল বটে, কিন্তু আহিরের হাত রেখেছিল যাতে পুরোপুরি লক না হয়। নোহা বুঝে থাকলেও কিছু বলেনি। আহির যে তার জন্য অপেক্ষা করছে এটাই তো বড় কিছু। তবে পুরোপুরি খুশি হতে পারল না নোহা। আহির তো বলেছিল সে ডাক্তার, রোগীদের সাহায্য করা তার দায়িত্ব। নোহার জায়গায় অন্য কেউ হলেও হয়তো এটাই করত। নোহা বের হয়ে আসতেই আহির এগোতে চাইল। নোহা হাত তুলে তাকে থামিয়ে দিল। ধীরে ধীরে নিজের পা টেনে বিছানায় এসে বসলো। তারপর হেলান দিয়ে আছোয়া হয়ে পড়ল। আহির একবার অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার দিকে। কিছু বলতে চেয়েও আবার গিলে ফেললো। হঠাৎই কণ্ঠে অকারণে রুক্ষতা এনে জোরেই ডেকে উঠল, আরুষ, নেজ থেকে আমার জন্য 1 কাপ কফি নেয় তো, দ্রুত। কথাটা বলে আহির গিয়ে থপ করে সোফায় বসলো। কিছুক্ষণের মধ্যেই আরশ এসে হাজির হলো। ট্রে হাতে কফির মগ টেবিলে রাখতেই আহিরের চোখ পড়ল। কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, কফি এইভাবে ঝরালো কি করে? আরশ ভ্যাবাচাকা খাওয়া মুখে গম্ভীরভাবে বলল, তাড়াতাড়ি আসতে গিয়েই এমন হয়েছে। আচমকা আহির উঠে দাঁড়িয়ে থমকে উঠল। একটা কাজও ঠিক মতো করতে পারিস না। তোকে কে বলেছে তাড়াহুড়ো করে আসতে? যদি পড়ে যেতিস, হাতে পায়ে আঘাত পেতিস না? দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। এই পাকটা আমি আমার একদম পছন্দ না আরুষ। ফের যদি আমার চেয়ে বেশি বোঝার চেষ্টা করিস তো চড়িয়ে গাল লাল করে দেব, নয়তো উপরে তুলে এক আছাড় মারবো। কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল আরুষের মনে। মুখ চুপসে গেল। আহির সাধারণত তাকে এভাবে বকাঝকা করে না। এই তুচ্ছ ব্যাপারে এতটা ধমক সে কল্পনাই করেনি। চোখে পানি ভরে উঠতে চাইল। কাঁদো কাঁদো গলায় বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আহির কিছুক্ষণ নীরব রইল। তারপরে এক দীর্ঘশ্বাস ফেলে স্বরটা একটু নরম করে বলল, ঠিক আছে, যা, পরের বার খেয়াল রাখবে। কফির মগ হাতে তুলে নিয়ে আর কিছু না বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল আহির। পেছনে নোহা বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সে চলে যাওয়া পায়ের শব্দের দিকে। বিকেলের দিকে নামাজ এলো। সাথে নোহার দাদি লতিফা বেগম আর তার যা আনিকা বেগম। দুজনের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। প্রায় একসাথে চলাফেরা করেন তারা। সাথে রিমিও এসেছে। লতিফা বেগমের বয়স হয়েছে, একা চলাফেরার অসুবিধা হয়। মূলত নাতনিকে দেখতেই তিনি এসেছেন। বসার ঘরে সবাই বসেছে, নুহাও পাশে আছে। শরীরটা এখন কিছুটা ভালো, জ্বরও অনেকটা কমে গেছে। গল্পের ফাঁকে আনিকা বেগম আহিরকে দেখতে চাইলেন। আরিফা বেগম সঙ্গে সঙ্গেই আরুষকে বললেন আহিরকে ডেকে আনতে। নোহার বুক ধরফর করতে লাগলো। যদি আহির আসতে অস্বীকার করে বসে বা রাগের বসে উল্টোপাল্টা কিছু বলে তাদের অপমান করে। এমনিতেই ওরা চিন্তিত। সে একদম চায় না নওয়াজ বা বাড়ির কেউ জানুক আহির কেমন ব্যবহার করছে তার সঙ্গে। কিন্তু নুহার আশঙ্কা ভুল প্রমাণিত হলো। আহির বেশ স্বাভাবিক ভঙ্গিতেই ঘরে ঢুকলো। সবাইকে সালাম করলো আর লতিফা বেগমের ডাকে তার পাশে গিয়ে বসলো। নুহা হালকা শ্বাস ছাড়লো। আনিকা বেগম খিলখিলিয়ে হেসে বললেন, আসলে বিয়ের দিন তোমাকে এক ঝলক দেখেছিলাম, কিন্তু আপা মানে তোমার দাদি শাশুড়ি দেখতে পারেননি। তখন তো তিনি বাড়ির ভেতরে ছিলেন। পরে যখন শুনলেন তখন অস্থির হয়ে পড়েছিলেন। নুহাকে হাসপাতালে আনার পর থেকে আমরা অনেক ভয় আর চিন্তিত ছিলাম। যখন আপা জানলেন নামাজ নুহাকে তোমাদের বাড়িতে রেখে গেছে, তখন তো আরও অস্থির হয়ে পড়লেন। তাই দেখা না করে থাকতে পারলেন না। আমাদের আশায় তোমাদের খারাপ লাগছে না তো? আরিফা বেগম মিষ্টি হেসে বললেন, সে কি কথা চাচি আম্মা, খারাপ লাগবে কেন?
এটা তো আপনাদের নাতনির শ্বশুর বাড়ি, মানে ওর নিজের বাড়ি। আপনারা যখন খুশি আসবেন, বরং এসেছেন বলে আমরা ভীষণ খুশি। নাচ জামাই দেখতে চাইছিলেন, এখন আপনারা নাচ জামাইকেও দেখুন পছন্দ হয় কি না। লতিফা বেগম চোখ কুঁচকে আহিরের দিকে তাকালেন, বললেন, তা নাচ জামাই পড়াশুনো জানে তো? আহির খানিকটা অবাক হয়ে তাকালো, তারপরে মাথা নাড়ল সম্মতিসূচক ভঙ্গিতে। আনিফকা বেগম বললেন,